শুভ সকাল সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি বাংলা ভিশনের স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সরাসরি সম্প্রচার ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতাল নিবেদিত স্বাস্থ্য কথা অনুষ্ঠানের আজকের পর্ব। আপনাদের সাথে আছি আমি ডাক্তার সিফাত রহমান। প্রিয় দর্শক, গতকাল 17ই মে ছিল ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে অথবা বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস। এই বছরের প্রতিপাদ্য ছিল মেজার ইয়োর ব্লাড প্রেশার অ্যাকুরেটলি, কন্ট্রোল ইট অ্যান্ড লিভ লঙ্গার। অর্থাৎ বলা হচ্ছে রক্তচাপকে সঠিকভাবে পরিমাপ করুন বা মেজার করুন, আপনি সেটাকে কন্ট্রোল করুন এবং একটি দীর্ঘ জীবন লাভ করুন। এই প্রতিপাদ্য নিয়েই গোটা বিশ্বে এবং বাংলাদেশে পালিত হয় বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস। প্রিয় দর্শক, আমাদের আজকের পর্বে উপস্থিত আছেন একজন কার্ডিয়াক সার্জন এবং একজন কার্ডিওলজিস্ট। বুঝতেই পারছেন আজকের পর্বের আলোচনাটা হবে রক্তচাপ বিষয় এবং হার্টের বিভিন্ন যে জটিলতা হয় সেই বিষয়গুলো নিয়ে আমরা আলাপ করব। আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ খালিকুজ্জামান, বিভাগীয় প্রধান, কার্ডিওলজি বিভাগ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল, ঢাকা। আমাদের সাথে স্টুডিওতে আরও উপস্থিত আছেন ডাক্তার রোমেনা রহমান রুমু, সহকারী অধ্যাপক কার্ডিয়াক সার্জারি, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল। প্রিয় দর্শক, আমাদের এই আয়োজনটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আমাদেরকে ফোন করতে চাইলে আপনারা হার্টের বিভিন্ন সমস্যা নিয়ে আমাদেরকে প্রশ্ন করতে পারেন অথবা উচ্চ রক্তচাপ বিষয়ে যে কোনো প্রশ্ন করতে পারেন। যে নাম্বারটিতে ডায়াল করতে হবে সেটি টিভি স্ক্রলে একটু পরপর দেখতে পাচ্ছেন। এছাড়া আমরা ফেসবুকে লাইভে আছি, সেখানেও আমাদের সাথে যুক্ত হতে পারছেন। আপনাদের দুজনকেই আমন্ত্রণ জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। স্যার, যেটা বলছিলাম যে উচ্চ রক্তচাপ, এবং অনেক ক্ষেত্রেই বলা হয় যে উচ্চ রক্তচাপ একটি নীরব ঘাতক। দেখা যায় যে পেশেন্টের মধ্যে কোনো ধরনের লক্ষণ প্রকাশিত হচ্ছে না, কিন্তু পেশেন্টটি উচ্চ রক্তচাপে আক্রান্ত, তিনি কিন্তু জানতেও পারছেন না যে তার রক্তচাপ স্বাভাবিকের চেয়ে বেশি। স্যার, তাহলে কেন আমরা এত গুরুত্ব দিচ্ছি যে রক্তচাপকে সঠিকভাবে পরিমাপ করার জন্য? আসলে এই যে নীরব ঘাতক, যেহেতু মানুষ প্রথমেই এই রোগের উপসর্গ দিয়ে বুঝতে পারে না, বেশিরভাগ মানুষই, কারণ হাইপারটেনশনটাকে বলা হয় উপসর্গবিহীন রোগ, অ্যাসিমটোমেটিক ডিজিজ। একটা ফিউ পার্সেন্টেজ পেশেন্টের ক্ষেত্রে দেখা যায় যে একটু বুক ধড়ফড়, একটু অস্থিরতা, মাথা ব্যথা, ঘাড় ব্যথা, একটু শ্বাসকষ্ট, এই ধরনের প্রবলেম হতে পারে, কিন্তু সে প্রবলেমটা আরও অনেক রোগেই হয়, সেজন্য নন স্পেসিফিক কিছু উপসর্গ হয়, সেজন্য এটা দিয়ে বোঝা খুবই মুশকিল। এই জন্য এটা নীরব ঘাতক বলা হয়। যখন রোগ ধরা পড়লো তখন দেখা গেলো যে আমার ইন্টারনাল অর্গান অনেকগুলোই জটিলতায় আক্রান্ত, যেমন ব্রেনের সমস্যা, চোখের সমস্যা, হার্টের সমস্যা, কিডনিতে সমস্যা, পায়ের রক্তনালীতে সমস্যা, বুকের বড় বড় রক্তনালীতে সমস্যা, পেটের রক্তনালীতে সমস্যা। এগুলো ধরা পড়ার পরে যদি আমার ডায়াগনোসিস হয় তাহলে তো চিকিৎসাগতভাবে আমি খুব একটা ভালো ফলাফল পেলাম না। এই জন্য এটাকে বলা নীরব ঘাতক। এই জন্য এটা ডায়াগনোসিসটা আর্লি হওয়া উচিত, যাতে ট্রিটমেন্টের বেনিফিট বা উপকারটা আমাদের রোগীরা পান, সাধারণ মানুষ মানে এর উপকার দিকটা পান ট্রিটমেন্টের। তো আপনি যেটা বলছিলেন যে এটা থেকে অনেক ধরনের জটিলতা হতে পারে, এটার চিকিৎসা এই জন্যই জরুরি। যদি আর্লি সময়ে প্রাথমিক পর্যায়ে রোগটার চিকিৎসা না হয় তাহলে দেখা যায় হাইপারটেনশন থেকে আমি যদি ধরি যে একেবারে মাথা থেকে শুরু করে, আমরা জানি যে 5টা টার্গেট অর্গান আছে। রাইট, এক্স্যাক্টলি, আপনি যেমন সুন্দর করে বলছেন 5টা টার্গেট অর্গান আছে। এটা আমি যদি শুরু করি মাথা থেকে পা পর্যন্ত ডিসেন্ডিং অর্ডারে, তাহলে দেখবেন যে ব্রেনের ভিতরে যে ব্রেনের যে রক্তনালীগুলো আছে এগুলো হাইপারটেনশনের প্রভাবে দুই ধরনের পরিবর্তন হয়। একটা চিকন হয়ে যেতে পারে, গ্র্যাজুয়ালি চিকন হয়ে ব্রেনের রক্ত প্রবাহে ব্যাঘাত ঘটবে এবং ব্রেনের যে টিস্যুগুলো আছে ব্রেন আক্রান্ত হবে, ওখানে কম অক্সিজেন যাবে, কম খাবার যাবে, ফলত দেখা যাবে এক ধরনের ইস্কেমিক স্ট্রোক বলি, ইস্কেমিয়ার জন্য এক ধরনের চেঞ্জ হবে। আরেকটা চেঞ্জ হয় যদি স্ফীত হয়ে যায়, বড় হয়ে যায় রক্তনালী, ওয়ালগুলো চিকন হয়ে যায়, হুট করে রক্তনালী ফেটে একটা স্ট্রোক হয়, সেটাকে আমরা বলছি হিমোরেজিক স্ট্রোক। সুতরাং ইস্কেমিক স্ট্রোক, হিমোরেজিক স্ট্রোক, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের জন্যে। এটা যেমন একদিকে একটা মানুষের হঠাৎ মৃত্যুর জন্যে দায়ী, অন্যদিকে একটা লং টার্ম ডিজেবিলিটি, ফিজিক্যাল স্ট্রোকের পরে একটা মানুষ অনেকদিন অজ্ঞান হয়ে পড়ে থাকতে পারে, নাকে নল, পেশাবের রাস্তায় নল, বলতে পারবেন না, নড়তে পারবেন না। এটা সমাজ, রাষ্ট্র এবং ব্যক্তি পর্যায়ে এক ধরনের তৈরি করতে পারে, বার্ডেন তৈরি করতে পারে। দেখা যায় যে সরাসরি স্ট্রোক নিয়েই আপনাদের কাছে চলে আসতে পারে। স্যার, আমি আপনার কাছে আবারও আসবো, আমি একটু ম্যাডামের কাছে আসি। যে স্যার যেটা বলছিলেন যে টার্গেট অর্গানগুলো থাকে এর মধ্যে হার্ট অন্যতম, এবং আমাদের দেশের প্রেক্ষাপটে দেখা যায় যে অনেক রোগীরা আপনাদের কাছে হার্ট অ্যাটাক নিয়ে প্রেজেন্ট করছে। করোনারি আর্টারি ডিজিজ তার ডেভেলপ করলো উচ্চ রক্তচাপ থেকে, কিন্তু সে হয়তো জানতেও পারলো না, তার পরবর্তীতে হার্ট অ্যাটাক নিয়ে আমাদের কাছে আসতেছে যখন, তখন প্রচন্ড বুকে ব্যথা নিয়ে আসতেছে, হাসপাতালে ভর্তি হচ্ছে। আমরা দেখছি যে কি বলে, তার হয়তো এমআই হয়ে গেছে, মায়োকার্ডিয়াল ইনফার্কশন হয়ে
গেছে উচ্চ রক্তচাপ থেকে আনকন্ট্রোল থাকার জন্য। পরে আমরা দেখা যাচ্ছে এনজিওগ্রাম, স্যাররা এনজিওগ্রাম করে দেন, আমরা এনজিওগ্রাম করে দেখি যে বিভিন্ন হার্টের বিভিন্ন রক্তনালীতে ব্লক পাওয়া যাচ্ছে। তো সেক্ষেত্রেও চিকিৎসা সেভাবে হচ্ছে। যদি বেশি একের অধিক বা অনেক সময় ক্রিটিক্যাল লেশন থাকে তখন আমরা বাইপাস সার্জারিতে চলে যাচ্ছি। বাইপাস সার্জারি এখন যে ইয়াং এজে হচ্ছে না তাও না, এখন আমরা সেদিন একটা 32 বছর মেয়ের বাইপাস সার্জারি করেছি। তা এখন অনেকেরই বাইপাস সার্জারি লাগছে, ঠিক আছে। আর করোনারি আর্টারি ডিজিজের এটাই হচ্ছে মানে বেশি, যে আমাদের করোনারি আর্টারি ডিজিজ যেগুলি ব্লক ধরা পড়ে সেগুলিতে আমাদের বাইপাস প্লাস হচ্ছে সাদের এনজিওপ্লাস্টি লেগে যায়। আর এখন আরও আধুনিক চিকিৎসা আসছে, মিনিমাল ইনভ্যাসিভ কার্ডিয়াক সার্জারি বলছে, এতেও করছে, অনেকেই করছে বাংলাদেশে, এবং এভাবে চিকিৎসা পাচ্ছে রোগীরা। আমরা যেটা জানি যে এই যে হার্টের যে এমআই হয় সেই ক্ষেত্রে টাইমটা খুব বেশি ইম্পর্টেন্ট, মানে পেশেন্ট তারপরে কতটা দ্রুত সেই ইমার্জেন্সি কেয়ার নিচ্ছে সেটার উপর নির্ভর করছে যে পেশেন্ট। অবশ্যই এটা এক একজনের ক্ষেত্রে এক এক রকম হয়। কেউ হয়তো 2-4 ঘন্টা ওয়েট মানে নিয়ে আমাদের কাছে আসতে পারছে। অনেকে দেখা যাচ্ছে এখনও বলা হয় যে বেশিরভাগ হার্ট অ্যাটাক হাসপাতাল পর্যন্ত আসে না, রাস্তাতেই হয়তো তারা সার্ভাইভ করতে পারে না, এক্সপায়ার করে, বা বাসাতে বুঝতেই পারে না, হয়তো অনেকে ওয়াশরুমেও হয়ে যায়। হাইপারটেনসিভ থেকে শুট করে প্রেশার এমআই বা স্ট্রোক হয়ে ওয়াশরুমেই তারা এক্সপায়ার করেছে, আনডায়াগনোজড। তা যারা হাসপাতাল পর্যন্ত আসতে পারে তারা অনেকে দেখা যায় 4 ঘন্টা 6 ঘন্টা, চিকিৎসা ক্ষেত্রেও তাদের 4 ঘন্টার জন্য একরকম চিকিৎসা, 6 ঘন্টার জন্য একরকম, এবং 12 ঘন্টা হয়ে গেলে আরেক রকম চিকিৎসায় চলে যায়। আবার অনেকে এখন যারা 4 ঘন্টার মধ্যে আসতে পারে স্যাররা তখন এনজিওগ্রাম করে, যদি সুযোগ থাকে তাহলে স্যাররা এনজিওপ্লাস্টি করে দেন, বা আমাদের যদি ক্রিটিক্যাল থাকে তাহলে আমাদের কাছে পাঠিয়ে দেন। আচ্ছা, মানে আমরা যদি এটার রুট কজটা খুঁজতে যাই সেই ক্ষেত্রে কি আপনারা পেশেন্টদের মধ্যে আনকন্ট্রোলড হাইপারটেনশনের কোনো হিস্ট্রি পান? হ্যাঁ, পাই। আনকন্ট্রোল হাইপারটেনশন, তারপর হচ্ছে মানে তাদের ইরেগুলারিটি লাইফ স্টাইল, এটা একটা ওয়ান অফ দ্য কজ, যে খাওয়া দাওয়া ঠিক নাই, কি খাচ্ছে, জাঙ্ক ফুড খাচ্ছে, ফ্যাটি ফুড খাচ্ছে, এখান থেকেও কিন্তু আনডায়াগনোজ থাকে। তো ওরা আনডায়াগনোজটি বেশি আসে, যে জানেই না, যে মাঝে মাঝে মাথা ব্যথা করতো বা মাঝে মাঝে ঘাড় ব্যথা করতো, এই টাইপের উত্তর দেয় তারা, অ্যান্সার করে। মানে খুব মানে নন স্পেসিফিক, খুব একটা বেশি কাছ থেকে। স্যার, আমরা এই বছরের আমি বলছিলাম যে হাইপারটেনশন ডে এর যে প্রতিপাদ্য সেটা থেকে দেখতে পাই যে বলা হচ্ছে যে মেজার ইওর ব্লাড প্রেশার অ্যাকুরেটলি, অর্থাৎ অ্যাকুরেটলি এবং প্রেসাইজলি ব্লাড প্রেশারটা মাপাটা খুব জরুরি। কিন্তু আমাদের দেশের যেই রোগীদের মধ্যে যে স্বাভাবিক প্রবণতা থাকে, খুব র্যান্ডমলি হয়তো তারা ফার্মেসিতে গিয়ে ব্লাড প্রেশারটা চেক করছেন, তো এতে করে কি আসলে সঠিক যে রিডিং সেটা কি উঠে আসে? আমি এর প্রশ্ন উত্তর দেওয়ার আগে অল্প একটু সাপ্লিমেন্ট করতে চাই। সরি, হাইপারটেনশন বেসিক্যালি হার্টের মাংসপেশিকেও আক্রান্ত করে। হার্টের রক্তনালী আছে, মাংসপেশি আছে। হাইপারটেনশন একটা মেজর রিস্ক ফ্যাক্টর বলি আমরা ফর ব্লকেজ, ফর করোনারি আর্টারি প্রবলেমের জন্য আমরা এটাকে একটা মেজর রিস্ক ফ্যাক্টর মনে করি। ডায়াবেটিস, স্মোকিং, হাইপারটেনশনটাকে বলা হয় যে ওয়ার্ল্ড ওয়াইড কার্ডিওভাস্কুলার রিস্ক ফ্যাক্টরের মধ্যে সিঙ্গেল মোস্ট ইম্পর্টেন্ট প্রিভেন্টেবল রিস্ক ফ্যাক্টর, যেটা রেসপন্সিবল ফর ম্যাক্সিমাম কার্ডিওভাস্কুলার ডেথ। সুতরাং হাইপারটেনশন একটা ফ্যাক্টর। হাইপারটেনশন যদি আনকন্ট্রোল থাকে, প্রথম চাপটা পরে মাসল, হার্টের মাংসপেশিকে একটা বড় প্রেশার এগেনস্টে কাজ করতে হয়, তখন হার্টের মাংসপেশিগুলি মোটা হয়ে যায়, পুরু হয়ে যায়। একটা মানুষ যদি মোটা হয়ে যায় তার নড়াচড়া করতে যেমন সমস্যা, তো হার্টেরও তখন কাজ করতে সমস্যা হয়। বিশেষ করে আমরা বলি ডায়াস্টোলিক ফাংশন, যখন রিল্যাক্স করে যে ব্লাডগুলোকে রিসিভ করা, এটার তখন প্রবলেম হয়ে যায়, তখন একটু হাঁটলেই হাঁপিয়ে যাওয়ার প্রবণতা তৈরি হয়, এবং একটা সময় আমরা বলি যে লাংসে পানি আসে, পালমোনারি ইডিমা হয়। সুতরাং মাসল মোটা হয়ে হতে পারে। আরও লম্বা সময় আনকন্ট্রোল থাকলে মাসলগুলো আরও হার্টটা বড় হয়ে যেতে পারে, হার্টের ফাংশন কমে যেতে পারে। আমরা এটা বলি কি সিস্টোলিক হার্ট ফেলিওর, এটা একটা এন্ড স্টেজে যায় হতে পারে। তাহলে মাংসপেশি আর পাশাপাশি সুন্দর করে গুছিয়ে উনি যেটা বললেন যে করোনারি আর্টারি ব্লকেজ, তাহলে দুই ধরনের সমস্যা তৈরি করে, মাংসপেশিতে এবং দীর্ঘদিন ধরে। নিশ্চয়ই এটা মানে রাতারাতি হচ্ছে না, দীর্ঘদিন ধরে যখন আনকন্ট্রোল থাকছে, এটাকে বলা হয় যে কন্টিনিউয়াস এবং গ্রেডেড রিলেশনশিপ, মানে যত লম্বা সময় ধরে গ্র্যাজুয়ালি সেটা আরো বেশি সিভিয়ার, যত বেশি আনকন্ট্রোল থাকবে তত ইয়েটা হবে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা কথা বলছেন। আমাদের রোগী সাধারণ অথবা সাধারণ মানুষ মনে করি যে ব্লাড প্রেশার এখন বাড়লো, এখন এটাকে নামাও। এটা যে মোটেও কাঙ্ক্ষিত নয় সেটা আমাদের বুঝতে হবে। কারণ হচ্ছে যে ব্লাড প্রেশার ইম্প্যাক্টটা হচ্ছে লং টার্ম। আপনার প্রেশার যদি 3 মাস 6 মাসও
আনকন্ট্রোল থাকে হঠাৎ করে ক্ষতি হবে না। সুতরাং তাড়াহুড়ো করে ব্লাড প্রেশার কমানোর কোনো সুযোগ নেই, এখনই ওষুধ খেয়ে আমাকে কমিয়ে ফেলতে হবে, নো। আমাদের বিভিন্ন ফিজিওলজিক কারণেও স্যার ব্লাড প্রেশার তো বাড়তে পারে, সেটাকে সাময়িকভাবে টেনশন, অ্যাংজাইটি, ইমোশন, এক্সাইটমেন্ট, এক্সারসাইজ, এগুলোতে ব্লাড প্রেশার সাময়িক বাড়তে পারে। আমি স্মোক করলাম, ইমিডিয়েটলি ব্লাড প্রেশার বাড়বে, অ্যালকোহল সেবন করে আসলাম বাড়বে, উত্তেজিত হলাম বাড়বে। তো কাজে এগুলো সাময়িক, তো এগুলোকে হিসাব করে আমাদের ফলো আপ করতে হয় এবং লেট আস সি। ইভেন পেশেন্ট যদি হাইপারটেনসিভও হয়, আমরা ওষুধ চেঞ্জ করতে গেলে, বাড়াতে গেলে, কমাতে গেলে উই টেক টাইম, অ্যাটলিস্ট 4 উইকস নেওয়া উচিত, 4 to 6 উইকস নেক্সট অপটিমাম ডোজে যাওয়ার জন্য। এখন আপনার কথায় আসি, আমি অল্প একটু সময় নিয়ে নিলাম বেশি, সেটা হচ্ছে যে ব্লাড প্রেশার কীভাবে মাপতে হবে। কারণ ব্লাড প্রেশার ডায়াগনোসিসের মূল জায়গাটাই হচ্ছে ব্লাড প্রেশার মেজারমেন্ট। এখানে যদি ভুল হয় অথবা এখানে যদি সঠিক না হয়, তাহলে আমার ডায়াগনোসিস রং হবে, আমি রং ট্রেকে চলে যাব, হয়তো ওভার ডায়াগনোসিস হবে, ওভার ট্রিটমেন্ট হবে। আবার যদি আমার মেজারমেন্ট ভুল হয়, তাহলে আন্ডার ডায়াগনোসিস হবে, পেশেন্ট ইজ হাইপারটেনসিভ, আমার মাপাটা ভুল হতে কম আসলো, তাহলে দেখা যাবে আন্ডার ট্রিটমেন্ট হচ্ছে। সুতরাং ব্লাড প্রেশার মাপাটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট জিনিস। আমরা কখন মাপবো, কীভাবে মাপবো? আমার শরীর খারাপ লাগছে, ডাক্তার সাহেব প্রেশারটা দেখে দেন তো, আমি একটু আর্মটা করে দিলাম, আমি দেখে দিলাম, বললাম এত, দিস ইজ নট দ্য ওয়ে। আমি একটু অস্থির হয়ে গেলাম, উত্তেজিত হয়ে গেলাম, রাগান্বিত হলাম, এখন খারাপ লাগছে, ব্লাড প্রেশারটা দেখুন তো, এটা কোনোভাবেই ওয়ে হতে পারে না। ব্লাড প্রেশার মেজারমেন্টের আগে একটা মানুষকে কমপক্ষে 5 মিনিট সময় রেস্টে থাকতে হবে। এর আগে সে স্মোক করতে পারবে না, অ্যালকোহল নিতে পারবে না, খাওয়া দাওয়া করতে পারবে না। এই 5 মিনিট রেস্ট নেওয়ার পরে যখন ব্লাড প্রেশার মাপবে, বেটার ভালো হয় বসে মাপা। বসে কিভাবে মাপবেন? বসে চেয়ারে বসবেন, তার একটা ব্যাক রেস্ট থাকবে, সোজা হয়ে বসবেন, ব্যাক রেস্ট দিতে হবে টু গেট ইট মোর রিল্যাক্স। নেক্সট, যে হাতে মাপা হবে, 2 হাতে মাপা যেতে পারে, যে হাতে ব্লাড প্রেশার বেশি সেটাই হচ্ছে আমার জন্য মেজারমেন্ট। 2 হাতে একটু তারতম্য হতে পারে 5 থেকে 10। তা আমি হাতটা যেখানে রাখবো সেখানে একটা সাপোর্ট থাকতে হবে, এমন আমি ঝুলাই দিলাম, আমি সোফার মধ্যে শুয়ে কাত হয়ে আমি এইভাবে একটা ব্লাড প্রেশার চেক করলাম, দ্যাট ক্যান ক্রিয়েট ফলস ওভার এস্টিমেশন। তাহলে আমি হাত রেস্ট দিলাম। আর্মে মাপতে হবে, আপার আর্ম, আমার এলবো যে ক্রিজ, যে আমার বাহুর যে ইয়েটা জয়েন্ট, এর থেকে অ্যাটলিস্ট 1 ইঞ্চ উপরে ওর বর্ডার থাকবে। কাফের নির্দিষ্ট সাইজ আছে, সাধারণত ব্লাড প্রেশার মেশিনগুলো অ্যাডাল্ট সাইজই বেশিরভাগ, চিলড্রেন হলে চিলড্রেন, মোটা হলে তারও কাপ সাইজ আছে, তো কাপ সাইজ লাগবে। আর এটাকে রাখতে হবে হার্টের প্যারালাল। আমি যদি এরকম করে প্রেশার মাপি তো হলো না, আমি যদি এরকম কাটচিত করি তা হলো না, হার্টের লেভেলে মেজারমেন্ট হতে হবে। আর পা দুটো আমাকে রেস্টে রাখতে হবে। আমি যে ক্রিস ক্রস করে রাখি তাহলে ব্লাড প্রেশার 5 থেকে 10 বৃদ্ধি পেতে পারে, এই জন্যে পা দুটোকেও রেস্টে রাখতে হবে। এবং ডিউরিং মেজারমেন্ট যার প্রেশার মাপা হচ্ছে, বেটার উনি না কথা বলুন, যিনি মাপছেন তিনিও কথা না বলুন। যে কোনো ধরনের চাপ নিয়ে করা যাবে না। আপনার টয়লেট ধরেছে, তাড়াহুড়ো আছে, আপনি টয়লেট সেরে আসুন। আপনার ইউরিনে চাপ আছে, ওই অবস্থায় যদি প্রেশার মাপেন বেশি পাওয়া যাবে। বেটার যে আপনি চাপটা সেরে তারপর এসে বসুন। তারপরে যদি সন্দেহ হয়, পরপর 3টা রিডিং, 1-2 মিনিট অন্তর পরপর 3টা রিডিং নিয়ে এভারেজ করে আমরা দেখি যে সেটা খুব ছোট ছোট কিছু কথা, কিন্তু আসলে এর গুরুত্বটা কিন্তু অপরিসীম। স্যার আপনি খুব সুন্দর করে বলেন, আমি একটু অ্যাড করি স্যারের সাথে। আমি যেমন একটু মফ সোসাইটি প্র্যাকটিস করি নারায়ণগঞ্জের সাইডে, ওদের ওখানে সবার হাতে স্যার এখন দেখি একটা মানে মেশিন, অটো মেশিনগুলি, হ্যাঁ, ওরা যে কোনোভাবেই হয়তো প্রেশার মাপতেছে, এসে বলতেছে আমার প্রেশার নাই, হাইপারটেনসিভ পেশেন্ট ফলো আপে আসছে, তার হাই প্রেশার আছে, 2-3টা ড্রাগ পাচ্ছে, সে আমাকে এসে বলতেছে আমার প্রেশার তো কমে গেছে, তাই ডাক্তার মানে ফার্মেসি বসে থাকে আর ওষুধ না খেতে। এবার আমার কাছে আসছে স্যার 180/100 নিয়ে। তারপর আপনি কীভাবে করছেন? আমার বাসায় মেশিন আছে। মানে হাতে হাতে যখন অটো মেশিনগুলি চলে আসছে, এই যে এবারকার যে প্রতিপাদ্য বিষয়টা অ্যাকুরেটলি আসলে এক্স্যাক্ট এই কথাটা হওয়া উচিত যে একজন ফার্মেসিওয়ালা, আমি কাউকে ছোট করে বলছি না কথাটা, যে সে কিভাবে মেজার করতেছে বা আমি কিভাবে মেজার করতেছে এক হবে না। হ্যাঁ, ওই যে স্যার বললো একটু রিল্যাক্স করে বসে, পেশেন্টরা কিন্তু মিসগাইডেড হচ্ছে এবং ওরা যাচ্ছে বলে দিচ্ছে আপনার এই ওষুধ লাগবেই না, আপনি অফ। দেখা যায় এই রুগী আবার আমাকে পরবর্তীতে হয়তো কখনো ফোন করে বলতেছে আমার আব্বার তো স্ট্রোক হয়ে গেছে। আমরা তো নিজের কনফিউজ হয়ে যাচ্ছে, আমি এত ভালো ওষুধ দিচ্ছি কেমন স্ট্রোক হয়ে গেল। তার মানে সে ওই যে গেছে, পরে যখন হিস্ট্রি নিলাম বলছে যে আমি গিয়েছিলাম ইয়েতে ফার্মেসিতে, আমার তো বাসায় মেশিন আছে, আমি দেখছি 2 দিন, কারণ ওষুধ খেলে তো একটা রেগুলারিটি আসে, তো সে 2 দিন পর দেখছে কম থাকে,
কিন্তু ওষুধ খেয়ে যে সে কন্ট্রোল, এটা তো তাকে কেউ বলছে না। ব্লাড প্রেশার কন্ট্রোল করার ক্ষেত্রে এই যে ওষুধটা যে তাদের চিকিৎসকের পরামর্শ নিয়ে একটা রেগুলার খেতে হবে, এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই যে পেশেন্টরা, মানে আপনি যেটা বললেন যে খুব কমন একটা সাইকোলজি, যে ব্লাড প্রেশার একটু তারা কন্ট্রোল দেখছে, বন্ধ করে দিচ্ছে, বা অনেক ক্ষেত্রে ডোজ অ্যাডজাস্টমেন্টের প্রয়োজন হয়, স্যার বলছিলেন সেই সিদ্ধান্তটা কিন্তু ফিজিশিয়ান নিবে, সেটা কিন্তু আসলে পেশেন্ট পার্টির সেই সিদ্ধান্ত নেবার কথা না। মিসগাইডেড হচ্ছে তারা নানান ভাবে। এবং আমরা যেটা জানি যে হাইপারটেনশন ম্যানেজমেন্টের ক্ষেত্রে লাইফস্টাইল খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, এবং পেশেন্টকে আপনারা নিশ্চয়ই সেভাবে কাউন্সেলিংটাও করে থাকেন। আমরা ওভাবেই বলি যে আপনারা ওভার সল্টি ফুড খাবেন না, এক্সেস ইনটেক অফ সল্ট একদম স্টপ করে দিতে বলি। তারপর জাঙ্ক ফুড, বাইরে যারা এখন তো ইয়াং জেনারেশনে অনেকেই হাইপারটেনশন পাওয়া যাচ্ছে, স্যাররাও পান 30-32 বছরের একদম হাইপারটেনশন বিকজ অফ জাঙ্ক ফুড। তারা ফাস্টফুড বেশি খায় এবং ভালো লাগে, এসব বলে ভালো লাগে, তখন দেখা যাচ্ছে ওদেরকে বাধ্য হয়ে একটা ওষুধ বা কিছু একটা দিয়ে রাখতে হয়। নেগেটিভ কাউন্সিলিং করি যে এগুলি খাওয়া যাবে না, রেগুলার ফুড ইনটেক করতে, এক্সারসাইজ করতে, অ্যাটলিস্ট 30 মিনিটস হাঁটাহাঁটি করতে, এগুলি বলা হয়। কিন্তু পেশেন্ট দেখা যায় ওই যে মিসগাইডেড হয়ে যায়, না এই বসে কিসের প্রেশার, ওই একটা ওষুধ দিচ্ছি 7 দিন খাওয়ার পর হয়তো প্রেশার কন্ট্রোল হয়ে আসতেছে, বা 10 দিন পর ফার্মেসিতে যাচ্ছে, ওরা বলছে না আপনার তো প্রেশার নাই, ওরা আবার অফ করে দিচ্ছে, এভাবে আর কি মিসগাইডেড হচ্ছে। মানে এখানে মানে ল্যাক অফ ইনফরমেশন বা অনেক ক্ষেত্রে পেশেন্টের ইগনোরেন্স সবকিছু মিলিয়ে আসলে বিষয়টাকে ট্রিগার করে। স্যার, আপনারা যখন হাইপারটেনশন ডায়াগনোসিস করছেন, তখন কি পেশেন্টকে কোনো ধরনের ইনভেস্টিগেশন করে মানে আরো কোনো বিষয় কি আপনারা নিশ্চিত হয়ে থাকেন? আচ্ছা, হ্যাঁ, ইনভেস্টিগেশন অবশ্যই একটা পার্ট। বিফোর ইনিশিয়েশন অথবা শুরু করার আগে আমাদের কিছু বেসিক পরীক্ষা নিরীক্ষা করে নিতে হয়, যে টু অ্যাসেস বিভিন্ন কারণেই। এর আগে যেটা উনি বলছিলেন, আমি যে জিনিসটা একটু অ্যাড করতে চাই, যেটা সবার ওভারলুকড হয়ে যায়, যেমন খাদ্যদ্রব্য, রেস্ট, আমাদের হাঁটাহাঁটি, আমাদের জীবনই শুরু হয় আজকাল বাচ্চাদের ছোট একটা স্কুলের মধ্যে, যেখানে দৌড়াদৌড়ি, হাঁটাহাঁটি, খেলাধুলার পরিবেশ নেই, যেখানে সাংস্কৃতিক কর্মকাণ্ড নেই, যেখানে একটু হাসাহাসি, মন খুলে কথা বলার সুযোগ নেই। এই জিনিসগুলো আমাদেরকে খুব পীড়া দেয়, কারণ তার জীবনই শুরু হচ্ছে উইথ দ্য রিস্ক অফ অ্যাকুয়ারিং কার্ডিওভাস্কুলার ডিজিজ অর হাইপারটেনশন ইন নিয়ার ফিউচার। আমার জীবনটা আমি শুরু করছি একটা ঝুঁকির, বা যদি স্যার বলি যে নন কমিউনিকেবল ডিজিজ ডেভেলপ করার একটা ঝুঁকির মধ্যে দিয়ে শুরু হচ্ছে। সে দৌড়ানোর জায়গা পাচ্ছে না, সে সুন্দর করে হাসবে জায়গা পাচ্ছে না, তার কালকে পরীক্ষা, তার ব্যাগ তার কাঁধে ঝুলিয়ে দিচ্ছি আমি 10-15-20টা ব্যাগ, যেটা নিয়ে সে কুজু হয়ে তাকে হাঁটতে হচ্ছে। সুতরাং আমাদের শুরু থেকেই এই প্রবলেমগুলো শুরু হচ্ছে। এছাড়া দেখবেন শব্দ দূষণ, আজকে ঢাকা শহরে আমাদের ড্রাইভারদের সেটা অযাচিতভাবে যেভাবে বাজিয়ে যাচ্ছে অসাবধানতাবশত, শব্দ দূষণটা এখন চিন্তা করা হচ্ছে 60 ডেসিবেলের বেশি গেলেই সেটা হার্মফুল। আপনার শব্দ দূষণ আমরা বলি সিম্পেথো অ্যাড্রেনাল ডিসচার্জ, ব্রেনে চলে যায়, ব্রেনে এক ধরনের সিম্পেথেটিক আউটফ্লো, এক্সেসিভ আউটফ্লো হয়, অ্যাড্রেনাল গ্ল্যান্ডের ডিসচার্জ হয়, একটা অ্যাক্টিভেশন অফ দ্য সিম্পেথো অ্যাড্রেনাল সিস্টেম, পালস বেড়ে যাবে, ব্লাড প্রেশার বেড়ে যাবে, এবং এটা যদি কন্টিনিউয়াসলি হতে থাকে তাহলে একটা সময় সাস্টেইন হাইপারটেনশন হবে। একইভাবে বায়ু দূষণ, আমাদের দেখেন বাইরের গাড়িগুলো বেশিরভাগই মানে একটা সিংহভাগই দেখা যাবে যে আনফিট, বায়ু দূষণ হচ্ছে, ওখানে কার্বন পার্টিকেল বেরোচ্ছে, গ্রিন হাউস এফেক্ট ছাড়াও ওখানে প্রচুর লিড বেরোচ্ছে, যেগুলো আলটিমেটলি পালস, ব্লাড প্রেশার বেরিয়ে হাইপারটেনশন, হার্টের রোগগুলোকে বেরিয়ে দিচ্ছে। আমি যদি যাই ওদিকে দেখেন মাটি দূষণ হচ্ছে, যে গার্মেন্টস ফ্যাক্টরিগুলি নদীর পাড়ে পাড়ে নদীতে যাচ্ছে, কেমিক্যাল, রাসায়নিক সার ব্যবহার বেশি হচ্ছে ফসল বাড়ানোর জন্য, ফলন বাড়ানোর জন্য, ওগুলো মাটিতে মিশে মাটি দূষণ, ওই জায়গা থেকে যেসব সবজি তৈরি হচ্ছে যেগুলো মোর কেমিক্যালি এক্সপোজ প্রবলেম। সুতরাং আমরা সব ধরনের দূষণগুলোকে ওভারলুকড হয়ে যাচ্ছে। আমরা কিছু বইয়ের থিওরিটিক্যাল কথা বলছি, হাঁটবেন, খাবেন না, এটা খাবেন, ওটা খাবেন না, কিন্তু ওই যে মূল জায়গাগুলোতে আমরা হাত দিতে পারছি না। সামগ্রিকভাবে যে এনভায়রনমেন্টাল যে ইফেক্টটা, এই জিনিসগুলোকে আমার মনে হয় জাতীয় পর্যায়ে, রাষ্ট্রীয় পর্যায়ে, সামাজিক পর্যায়ে এর বিরুদ্ধে আন্দোলন করা উচিত এবং এগুলোকে টার্গেট করা উচিত। আপনি প্রশ্ন করছিলেন কোনটা জন্য? আচ্ছা, আমি ইনভেস্টিগেশন নিয়ে জানতে চাচ্ছিলাম যে আপনারা কয়েকটা উদ্দেশ্য, একটা ফর ডায়াগনোসিস, যে তার হাইপারটেনশনের পিছনে অন্য কোনো রোগ আছে কিনা, আমরা এটাকে বলি সেকেন্ডারি হাইপারটেনশন। এটা 5 to 10%, মোর দি ইয়াঙ্গার মোর ইজ দ্য পসিবিলিটি। সুতরাং অল্প বয়সে হাই ব্লাড প্রেশার হলে আমরা এই জিনিসগুলোকে খোঁজার চেষ্টা করি। 2, তার কোনো কমপ্লিকেশন হয়ে গেল কিনা, অলরেডি তার কিডনি ইনভলভমেন্ট হলো কিনা, হার্ট ইনভলভমেন্ট হলো কিনা, ব্রেন ইনভলভমেন্ট হলো কিনা, পায়ে রক্তনালী ইনভলভমেন্ট হলো কিনা, ব্রেনে রক্তনালী ইনভলভমেন্ট, এগুলো দেখার জন্য আমরা কিছু পরীক্ষা করি। 3, টু মেক এ বেজ লাইন, আমি যে চিকিৎসা শুরু করব প্রত্যেকটা ওষুধের সাইড ইফেক্ট আছে,
পরবর্তীতে তার এই এই জিনিসগুলো চেঞ্জ হচ্ছে কিনা। তাহলে তিনটা উদ্দেশ্যে মানে ফলো আপ, যে পরবর্তী ফলো আপের সময় আমরা দেখেন কম্পেয়ার করব। আচ্ছা, তাহলে ইনভেস্টিগেশনগুলো আমি সহজ মোদ্দা কথায় বলি, সিবিসি করব, আমরা হিমোগ্লোবিন দেখব, এখানে একটা ইম্পর্টেন্ট পার্ট। তারপরে আমরা চলে আসব রেনাল ফাংশনটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ হাইপারটেনশন থেকে কিডনি ইনভলভমেন্ট হয়, আবার কিডনিতে সমস্যা থাকলে হাইপারটেনশন হয়। এই জন্য সিরাম ব্লাড ইউরিয়া, সিরাম ক্রিয়েটিনিন, সিরাম ইলেকট্রোলাইটস এবং ইজিএফআর পাশাপাশি একটা আলট্রাসাউন্ড করি আমরা, পার্টিকুলারলি কিডনি দেখার জন্য। অনেক সময় কিডনি বড় হয়ে যায়, কিডনি ছোট হয়ে যায়, কিডনিতে সিস্ট হয়, ওগুলো থেকেও হাইপারটেনশন হয়। কিডনির রক্তনালী চিকন হয়েও হাইপারটেনশন হয়। কাজে আমরা একটা আলট্রাসাউন্ড করলাম। হার্ট দেখার জন্য একটা আরেকটা হলো ইউরিন আরএমই, ভেরি ভাইটাল ইনভেস্টিগেশন ফর এ পোর ম্যান। ইউরিন আরএমইতে ওখানে পাস সেল আছে কিনা, ওখানে আরবিসি আছে কিনা, আরবিসি কাস্ট আছে কিনা, এগুলো দেখে আমরা অ্যাসেস করি কিডনি ইনভলভমেন্ট আছে কিনা। তাহলে এই হলো কিডনি রিলেটেড। হার্ট রিলেটেড একটা ইসিজি করি, একটা চেস্ট এক্সরে করে দেখি তার হার্টটা বড় কিনা, একটা ইকোকার্ডিওগ্রাফি যদি সম্ভব হয় ইকো করে দেখি যে হাইপারট্রফি হলো কিনা, কার্ডিয়াক ফাংশন কেমন, ডায়াস্টোলিক ডিসফাংশন আছে কিনা দেখি। তো কিছু কিছু ক্ষেত্রে সিরাম লিপিড প্রোফাইল দেখি, কারণ তার আরও কোনো কার্ডিওভাস্কুলার রিস্ক ফ্যাক্টর অ্যাসোসিয়েটেড আছে কিনা যার জন্যে তার চিকিৎসা প্রয়োজন, সিরাম লিপিড প্রোফাইল। ব্লাড সুগার একটা পার্টিনার ইনভেস্টিগেশন ওয়ার্ল্ড ওয়াইড ইনক্লুডিং আওয়ার কান্ট্রি, একটা বড় ধরনের পপুলেশন ডায়াবেটিস আক্রান্ত, এবং সেটা একই ধরনের, অনেকটা নীরব ঘাতকের মতো। দুইটা যদি একসাথে হয় তাহলে আরও বেশি জটিলতা হয়। এই জন্য আমরা পাশাপাশি ডায়াবেটিসটা দেখবো, যেটা আমাদের প্রফর্ম স্যার আমাদের সাথে ফোনে একজন দর্শক অপেক্ষা করছে, আমরা ফোন কলটি নিয়ে আসছি। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। হ্যালো, জি আসসালামু আলাইকুম। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। জি আমি টুটুল বলছিলাম ময়মনসিংহ থেকে। জি টুটুল সাহেব, আমরা শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটি করুন। জি আমার বয়স হচ্ছে 37 বছর, আমার ওজন হচ্ছে 80 কেজি। তো আমার সব সমস্যা হচ্ছে যে আমি দেখা যায় এই যে সিঁড়ি দিয়ে উঠতে গেলে, 2-3 তলায় উঠতে গেলে আমি পরে মানে শ্বাস নিতে, দম নিতে কষ্ট হয়, বুকে ধরপড় করে, আর পা গুলো কেমন যেন জড়ায় আসে, মনে হয় আমি বসে পড়বো এরকম মনে হয়। এটা একটা বড় কারণ। আর হচ্ছে যে আমার হঠাৎই মনে হয় যে আমার মাথাটা কেমন যেন ঘুরে যাচ্ছে, আমি পড়ে যাবো, এরকম একটা ভাব মনে হয় আর কি প্রায়। বিশেষ করে এটা বিকাল থেকে রাত পর্যন্ত এরকম হয়, 10টা-11টা পর্যন্ত, যে মাথা ঘুরাচ্ছে, আমি মনে হয় পড়ে যাচ্ছে, এরকম মনে হয় আর কি প্রায় সময়ই। এটা একটা প্রশ্ন। আর হচ্ছে যে বর্তমানে তো প্রচন্ড গরমের ক্ষেত্রে দেখা যায় যে আমরা তো জানি আর কি যে স্ট্রোকের প্রায় 80% স্ট্রোক মানুষে করে গোসলখানাতে। তো এই গরমে আসলে গোসল করার যে মানে প্রক্রিয়াটা, আমাদের গোসল করার কি ওয়েটা, মানে প্রপার ওয়েটা একটু জানতে চাচ্ছিলাম, যে কিভাবে গোসল করাটা উচিত এই গরমের সিজনে বা সবসময়। ঠিক আছে দর্শক, আপনি আমাদের সাথেই থাকেন, আপনার প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন। প্রিয় দর্শক, ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতাল নিবেদিত স্বাস্থ্য কথা অনুষ্ঠানে এই পর্যায়ে একটি ছোট্ট বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি বিরতির পরেই, আমাদের সাথেই থাকুন। বিরতি শেষে আবারও আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ে সরাসরি আয়োজন ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতাল নিবেদিত স্বাস্থ্য কথা অনুষ্ঠানে। সাথে আছি ডাক্তার সিফাত রহমান। প্রিয় দর্শক, আজকের পর্বে আমরা উচ্চ রক্তচাপ বিষয়ে কথা বলছি এবং উচ্চ রক্তচাপ জনিত বিভিন্ন জটিলতা নিয়ে কথা হচ্ছে। আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ খালেকুজ্জামান, বিভাগীয় প্রধান কার্ডিওলজি বিভাগ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল, ঢাকা। আমাদের সাথে আরও উপস্থিত আছেন ডাক্তার রোমেনা রহমান রুমু, সহকারী অধ্যাপক কার্ডিয়াক সার্জারি, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল, ঢাকা। প্রিয় দর্শক, আমাদেরকে ফোন করতে চাইলে টিভি স্ক্রলে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেই নাম্বারটিতে ডায়াল করতে হবে। ম্যাডাম, বিরতিতে যাবার আগে আমাদের সাথে একজন দর্শক ছিলেন ফোনে। টুটুল সাহেব ওনার কমপ্লিকেশন বলেছে, উনি সিঁড়ি দিয়ে উঠলে উনি হাঁপিয়ে যাচ্ছে। এখানে দুইটা সিস্টেম ইনভলভ। উনি সিঁড়ি দিয়ে উঠছে, উঠার পর ওনার হাঁটু ব্যথা করছে, শ্বাসকষ্ট হচ্ছে, উনি কষ্ট পাচ্ছে। এতে হার্টের ইনভলভমেন্ট থাকতে পারে, ওনার উচ্চ রক্তচাপ থাকতে পারে। সেই ক্ষেত্রে উনি একজন নিকটস্থ চিকিৎসকের কাছে যে ওনার ইনভেস্টিগেশনগুলি করে নিতে পারে, যা স্যার বলেছেন যে যে লাইনে ইনভেস্টিগেশনগুলি আছে ওগুলি একটু করে, বা সবার আগে রক্তচাপটা মেজার করে দেখতে পারে তার উচ্চ রক্তচাপ আছে কি না, বা বাকি ইনভেস্টিগেশন করে দেখতে পারে তার হার্টের সমস্যা আছে কি না। আর আরেকটি বিষয় হচ্ছে, যেহেতু ওনার শ্বাসকষ্ট হচ্ছে, এখানে আমরা রেসপিরেটরি সিস্টেমটাকে বক্ষব্যাধি ইগনোর করা যাবে না। অনেকে সাইলেন্ট অ্যাজমা রোগে ভুগে, জানেই না যে তার অ্যাজমা আছে।
অনেক অনেক বেশি শ্বাসকষ্ট হলে তখন ভাবে যে অ্যাজমা, অ্যাকচুয়ালি তা না। অনেকের নীরব অ্যাজমা থাকে, কফ ভেরিয়েন্ট অ্যাজমা থাকে, অনেক রকমের অ্যাজমা হতে পারে। সে দুই বিষয় একটু দেখে নিলে সে ভালো, মানে একজন চিকিৎসকের শরণাপন্ন হলে তার সবচেয়ে ভালো হয়। আচ্ছা, ঠিক আছে প্রিয় দর্শক, আশা করি আপনার প্রশ্ন উত্তর পেয়ে গেছেন। স্যার, আপনি কমপ্লিকেশনগুলো নিয়ে বলছিলেন যে উচ্চ রক্তচাপের কি কি কমপ্লিকেশন হয়, তো সেই বিষয়ে স্যার আপনি কি আরো কিছু যুক্ত করতে চান কিনা? আচ্ছা, হ্যাঁ, কমপ্লিকেশনে আরও কিছু জায়গাগুলো আছে, যেমন কিডনিতে যে লং টার্ম যদি হাইপারটেনশন আনকন্ট্রোল থাকে তাহলে কিডনিতেও কিডনির সাইজ ছোট হয়ে যায়, কিডনির ফাংশনিং যে নেফ্রন আছে এগুলো ছোট হয়ে যায়, কিডনি বৈকল্য বা কিডনি ফেইলিওর ডেভেলপ করতে পারে। একই সাথে কিডনির রক্তনালীও চিকন হতে পারে, পায়ের রক্তনালী চিকন হয়ে হাঁটতে গেলে পায়ে ব্যথা হতে পারে, এগুলোও একটা পার্ট। আর হার্টের থেকে বেরিয়ে আসে বড় বড় রক্তনালী, ওগুলো অনেক সময় স্ফীত হয়ে যায়, এটাকে বলি আমরা অ্যানিরিজম। স্ফীত অ্যানিরিজম হয়ে একসময় রাপচার হয়ে সাডেন ডেথ হতে পারে, অথবা ডাইসেকশন বলে ফেটে যেতে পারে। ফেটে গেলে হঠাৎ এটা মেডিকেল ইমার্জেন্সি, সার্জিক্যাল ইমার্জেন্সি, হঠাৎ মৃত্যুর একটা বড় কারণ। তো তার মানে হচ্ছে রক্তনালীতেও প্রবলেম হতে পারে। কাজে সবগুলো আমাদের একমাত্র সম্ভব হাইপারটেনশন কন্ট্রোলের মাধ্যমে। সবচেয়ে স্বস্তিকর জায়গাটা হচ্ছে এবং সুখকর জায়গাটা হচ্ছে যদি আমি হাইপারটেনশন কন্ট্রোল রাখি, তাহলে সমীক্ষায় দেখা গেছে যে প্রায় 50% ক্ষেত্রে স্ট্রোক প্রিভেন্ট করা সম্ভব, 30% ক্ষেত্রে করোনারি আর্টারি ডিজিজ বা হার্টের রক্তনালীর ব্লকেজ প্রিভেন্ট করা সম্ভব, 40% ক্ষেত্রে হার্ট ফেলিওর বলি আমরা হাইপারটেনশন থেকে প্রিভেন্ট করা সম্ভব, 20% ক্ষেত্রে রক্তনালী চিকন হয়ে যাওয়ার প্রবণতাগুলো প্রিভেন্ট করা সম্ভব। মানে এটা যেমন করে ডেথের বার্ডেন কমানো সম্ভব, একই সাথে ইকোনমিক বার্ডেন, রাইট। আবার চিকিৎসা দিয়ে যদি কন্ট্রোল রাখা যায় তাহলে বেশিরভাগ জটিলতাগুলোই প্রিভেন্ট করা সম্ভব, অথবা অ্যাটলিস্ট হবে না এমনও সম্ভব যদি স্ট্রিক্ট কন্ট্রোল রাখা যায় লম্বা সময় ধরে। সুতরাং কন্ট্রোল একটা ইম্পর্টেন্ট পার্ট ফর প্রিভেনশন অফ কমপ্লিকেশন। এখানে অনেকে ভাববেন যে হয়তো রোগী সাধারণ ভয় পেয়ে যেতে পারেন, এটা ভয়ের ব্যাপার নয়, সচেতনতার ব্যাপার। স্ট্রোক, হার্ট অ্যাটাক, লাংসে পানি, পায়ে রক্তনালী চিকন হওয়া, কিডনি ফেলিওর, আর একটা বলি নাই চোখের সমস্যা হয় রেটিনোপ্যাথি, তো ইভেন অন্ধত্বের কারণ হতে পারে। তো এই সমস্যাগুলো চিকিৎসা যদি নেওয়া যায়, হাইপারটেনশন কন্ট্রোল রাখা যায়, বেশিরভাগ জটিলতাই অ্যাভয়েড করা সম্ভব। কিন্তু আমাকে লম্বা সময় ধরে ওষুধ চালিয়ে যেতে হবে, সারা জীবন ওষুধ খেয়ে যেতে হবে, ব্লাড প্রেশার কন্ট্রোল রাখলে আমি এই ভালো থাকে। ওষুধের বিষয়ে কিছু মানে সাধারণ মানুষের যেই প্রশ্নগুলো থাকে বা যে তাদের মনে যেই মানে মিস ইনফরমেশন গুলো থাকে সেই বিষয়টা নিয়ে আমি আপনার সাথে আলাপ করব। স্যার ফিরে আসছি আপনার কাছে, আমি একটু ম্যাডামের কাছে আসি। ম্যাডাম, আপনি বলছিলেন যে মিনিমাল ইনভেসিভ কার্ডিয়াক সার্জারি আপনারা করে থাকেন এবং আপনি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের মতো একটা স্পেশালাইজড একটা হসপিটালে আপনি কর্মরত আছেন, তো আমি সেই বিষয়টা নিয়ে আপনার কাছে জানতে চাচ্ছি। এটা আসলে ওয়ার্ল্ড ওয়াইডই খুব নতুন টেকনিক। মিনিমাল ইনভাসিভ মানুষ সাধারণত বুক কাটতে চায় না বলে এই টেকনিক নতুন এসেছে এবং বাংলাদেশে আমরা করছি। জাতীয় হৃদরোগে তো অহরহই হচ্ছে এখন যে ইউনিট থেকে করুক, এবং প্রাইভেটেও কিছু কিছু জায়গায় হচ্ছে। এটা আসলে মানুষ খুব মানে এমনি বুক কাটাটা মানুষ পছন্দ করে না, যে এর জন্য চিকিৎসা নিতে চায় না। অনেকের হয়তো 3-4টা ব্লক আছে ঘুরছে, স্যাররা হয়তো রিকমেন্ডেড করছে বাইপাস সার্জারি লাগবে, তারা করতে চায় না বুক কাটার ভয়, কিন্তু তারা খুব স্বাচ্ছন্দ্যে চলে আসে যে হ্যাঁ আমরা ফুটা করে করবো। ওরা ভাবতেছে ফুটা, আসলে তা না। মিনিমাল ইনভেস্ট মানে এই ছোটো ইনসিশনটা ছোটো হবে, এটা করার জন্য তারা খুব আগ্রহ দেখায় এবং চলে আসে, কিন্তু সব ক্ষেত্রে আবার আমরা করতে পারি না। তখন ওদেরকে এটা আবার বোঝাতে হয় আমাদের সব পেশেন্টের জন্য এটা ফিজিবল না স্যার, যার জন্য আমরা আর কি করতেও পারি না। কিন্তু ওরা মিনিমাল ইনভেসিভ বাংলাদেশে এখন হচ্ছে, রেগুলারই হচ্ছে, অনেক সেন্টারেই হচ্ছে, আমাদের হৃদরোগেও হচ্ছে। এটার ফিউচার মনে করি আরও ভালো হবে সামনে। আচ্ছা ম্যাডাম, আমি একটু আপনার কাছে মানে সার্জিক্যাল অ্যাসপেক্ট নিয়ে জানতে চাই যে হাইপারটেনশন থেকে যে পরবর্তী জটিলতাগুলো হচ্ছে, স্যার বলছিলেন যে অনেক ক্ষেত্রে ঔষধ দিয়েই কন্ট্রোলে রাখা যায় এবং ঔষধের মাধ্যমে কিন্তু পেশেন্ট একটা সুন্দর একটা কন্ট্রোলড লাইফ পায়, কিন্তু সার্জারির প্রয়োজনীয়তাটা আসলে কখন হয়? সার্জারির প্রয়োজনীয়তা তখনই হয় যখন স্যাররা এনজিওগ্রাম করে দেখেন যে ওনার 3টা ব্লক আছে এবং খুব টাইট লেশন। এই যেটা ব্লক হয়ে যায় সেটা কিন্তু এটা মানুষের ভুল ধারণা, ওষুধ খেলে ব্লক ছুটে না। অনেকেই ভাবে যে ওষুধ খেলে ব্লক ছুটে না, এটা কখনোই ছুটে না। যেটা হয়ে যায় কোলেস্ট্রল যেটা জমে যায় সেটা ওখান থেকে ব্লকটা ছেড়ে দেয় না, হয়তো নতুন ইনভলভমেন্ট হয় না, নতুন জায়গায় আবার ইনভলভমেন্ট হয় না। যারা ডায়াবেটিক পেশেন্ট তাদের আমরা ট্যান্ডাম লেশন বলি, মানে পুরো নালিতে জুড়েই অল্প 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 করে থাকে, সেক্ষেত্রে স্যাররা স্ট্যান্ডও করেন না, আমাদের কাছে পাঠিয়ে দেন যে হ্যাঁ বাইপাস করেন। তখন আমাদেরও হয় ওদের বুঝাতে যে ওরা বলতেছে দীর্ঘদিন ধরে ওষুধ খাচ্ছি, কোলেস্ট্রলের ওষুধ খাচ্ছি, হয়তো ব্লক ছুটে গেছে, ব্লক কখনোই ছুটে না। তখন ওদের বাইপাসের জন্য আমাদের একটু মানে বেশি সময় ধরে ওদেরকে আমাদের করতে হয়, কাউন্সিলিং করতে হয় যে এটা লাগবেই। আর অ্যাকচুয়ালি
ব্লক ওষুধ খেলে ছুটবে এটা কোথাও বলা হয় নাই, ওরা মেনে নেয় যে হ্যাঁ আমরা ওষুধ খাচ্ছি অনেকদিন ধরে হয়তো ভালো থাকবো। কিন্তু হ্যাঁ অনেকে আবার থাকে, অনেক সময় দেখা যায় বয়সের সাথে সাথে কোলেটারাল সার্কুলেশন গ্রো করে, কিন্তু এই টাইটলেশন থাকার জন্য তাদের মানে দৈনন্দিন জীবনে অনেক ইফেক্ট হয়, হাঁটা চলাফেরা করতে কষ্ট হয়, শ্বাসকষ্ট হয় এবং হার্ট বারবার ফেলুরে যায়। স্যার যে বলছিলেন যে ফেলুরে যায়, মানে বারবার হার্ট ফেলুরে গেলে দেখা যায় শ্বাসকষ্ট হয়, লাংসে পানি চলে আসে, এই ব্লক থেকেই হচ্ছে কিন্তু। এবং হার্টের একটা পর্যায়ে যে দেখা যায় হার্ট বড় সাইজ হয়ে যায়, যে বড় সাইজের যখন হার্ট হয়ে যায় তখন ওই হার্টে কিন্তু গ্রাফ দিয়েও আমরা খুব ভালো সুবিধা করতে পারি না, আগের ফর্মে আসে না, মাসেল কার্ডিয়াক মাসেলগুলোর আগের ফর্মে যায় না, যার জন্য অ্যাজ আর্লি অ্যাজ পসিবল যেটাই চিকিৎসা করুক চিকিৎসা করা উচিত। আচ্ছা, এখন অ্যাভেলেবল। আমি একটু স্যারের কাছে আসি। স্যার ঔষধের কথা বলছিলেন এবং যেটা খুবই কমনলি আমাদের দেশের চিত্র সেটা হচ্ছে যে ম্যাডামও সেটা বলছিলেন একটু আগে যে ঔষধ বন্ধ করে দেয় পেশেন্টরা, বা তারা বলে কি আমি এখন ওষুধ শুরু করলে তো আমাকে বাকি জীবনে ওষুধ খেতে হবে। এখানে যেমন পেশেন্টের একটা ইকোনমিক অ্যাসপেক্ট থাকতে পারে যে সে এটা কতটুকু আসলে অ্যাফোর্ড করতে পারছে, তো এই বিষয়টা নিয়ে স্যার আপনি কি বলবেন? আসলে প্রথম হচ্ছে যে আমি আমার রোগীদের বলে থাকি যে এই ধরনের প্রশ্ন কিন্তু আমাদেরও চেম্বার হাসপাতালের মুখোমুখি হতে হয় এবং খুব ফ্রিকুয়েন্টলি। যেমন স্যার ওষুধ খেলে তো সারা জীবন খেতেই হবে, এখন কি ওষুধ শুরু করাটা ঠিক হবে, এরকম প্রশ্ন আসে। তারপরে ওষুধ যে শুরু করব আমাকে কি সারা জীবনই খেতে হবে? আমি বলি যে ডায়াবেটিস একটা রোগ যেটা একবার হলে এটা ভালো হয় না, এটা সারা জীবনের রোগ। সুতরাং আপনাকে ডায়াবেটিসের রোগীর চিকিৎসা সারা জীবন চালিয়ে যেতে হবে। হাইপারটেনশন ওয়ান্স ইট হ্যাপেন্স অথবা ওয়ান্স ইট ইজ ডায়াগনোসড, লাইফ লং ডিজিজ। সো ইউ হ্যাভ টু ট্রিট হাইপারটেনশন লাইফ লং এবং ইউ হ্যাভ টু কন্ট্রোল দ্য হাইপারটেনশন, ব্লাড প্রেশার লাইফ লং। সুতরাং সারা জীবনই আপনাকে কন্ট্রোল করতে হবে। এখন কিভাবে আপনি কন্ট্রোল করবেন? শুধু আমরা বলি লাইফস্টাইল মডিফিকেশন অথবা নন ফার্মাকোলজিক্যাল অ্যাপ্রোচ। যদি প্রয়োজন পড়ে কিছু ওষুধ, একটা ওষুধ, দুইটা ওষুধ, তিনটা ওষুধ, চারটা ওষুধ। আমি মাঝে মাঝে এরকমও বলি যদি আপনার ব্লাড প্রেশার টার্গেট লেভেলে রাখার প্রয়োজনে চারটা ওষুধও খেতে হয়, আপনাকে চারটাই খেতে হবে, সারা জীবন খেতে হবে এবং এই ওষুধ আপনাকে ভালো রাখবে। আপনাকে হিসাব করতে হবে হাইপারটেনশন যদি কন্ট্রোল না থাকে তার কি জটিলতা আর প্রেসারের ওষুধের কি জটিলতা, দুইটা দুই পাল্লায় রাখতে। এখানে মানে কস্ট বেনিফিট রেশিও হিসাব করার ব্যাপার আছে, বেনিফিট রেশিও হিসাব করার ব্যাপার আছে। প্রেসারের ওষুধের খেয়ে সে যে উপকার পাবে 1000 or million times better than the hypertension control complication. সুতরাং ইট ইজ মোর অ্যাকসেপ্টেবল। এখনকার যে ওষুধগুলো আসছে, এখন ওয়ার্ল্ডে যে ওষুধগুলো আছে লেটেস্ট, এগুলোর সাইড ইফেক্ট একেবারেই মিনিমাম, সাইড ইফেক্ট রিভার্সেবল এবং আমরা বছরে 1-2 বার টেস্ট করে দেখি কোনো সাইড ইফেক্ট হচ্ছে কিনা। যদি না হয় ওষুধ সারা জীবন খেতে পারে। সাধারণত যে সাইড ইফেক্টগুলো হওয়ার এগুলো প্রথম 2-4 সপ্তাহের মধ্যে হয়ে যায়। যদি ফার্স্ট ফলো আপের ইনভেস্টিগেশনে দেখা যায় তার এই ধরনের কোনো কমপ্লিকেশন হচ্ছে না, তাহলে লাইফ লং সাধারণত হয় না। মানে ওষুধটা পেশেন্টের সাথে অ্যাডজাস্ট করতে একটা মিনিমাম একটা সময় লাগে। ওই সময়ের মধ্যে কোনো যদি সাইড ইফেক্ট না হয় তাহলে সারা জীবনও সাধারণত হয় না। সুতরাং আপনি যেটা বললেন উত্তর হচ্ছে হাইপারটেনশন লাইফ লং ডিজিজ, চিকিৎসা লাইফ লং, লাইফস্টাইল মডিফিকেশন অলওয়েজ, প্লাস মাইনাস ওষুধ 1টা 2টা 3টা 4টা যা লাগে লাগবে, কিন্তু ব্লাড প্রেশার টার্গেটে রাখতে হবে। টার্গেট 130/80 প্লাস মাইনাস 10 ওয়ার্ল্ড ওয়াইড বিভিন্ন গাইডলাইন্স, বিভিন্ন সোসাইটির রিকমেন্ডেশন আছে। তো অ্যাভারেজ 130/80 প্লাস মাইনাস 10, তার মানে সিস্টোলিকটা 120 to 140, ডায়াস্টোলিকটা 70 to 90, এর মধ্যে ফ্লাকচুয়েশন ওকে অ্যাকসেপ্টেবল, কোনো জটিলতা হবে না। কিন্তু যদি এমন হয় যে আমি 2টা ওষুধ খেয়ে আমার ব্লাড প্রেশার এর চেয়েও বেশি, তার মানে আমাকে ওষুধ বাড়াতে হবে এবং আমি এই জন্য সময় নিব, 4-6 সপ্তাহ সময় নিব। আর যদি দেখা যায় কমে যাচ্ছে তাহলে সেটা একটা সুযোগ তৈরি হয় ওষুধ কমানোর। হ্যাঁ, ওষুধ বাদ দেওয়া যাবে কি না এটা ভবিষ্যতে নির্ধারণ করবে। যদি এমন হয় ওষুধ খেতে খেতে আপনার ব্লাড প্রেশার কমে যাচ্ছে, ওষুধের ডোজ আমি কমিয়ে দিচ্ছি, তারপরে কমে যাচ্ছে, দেন আমি উইথড্র করতে পারি, কিন্তু অবশ্যই আপনার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী। উইথড্র করার পরেও আপনাকে ফলো আপ করতে হবে আবার বেড়ে যাচ্ছে কিনা। তার মানে হচ্ছে যে ইউ হ্যাভ টু অলওয়েজ কিপ এন আই, সবসময় একটু নজর দিতে হবে আমার ব্লাড প্রেশারটা কেমন। এবং মানে এই ক্ষেত্রে আসলে চিকিৎসকের পরামর্শ ব্যতীত নিজের সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই। ওষুধ কমানো, নতুন ওষুধ নেওয়া, এটা কিছুতেই ঠিক হবে না। আমাদের সাথে ফোনে দর্শক আছেন। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। হ্যালো জি, শুনতে পাচ্ছি, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আমার নাম মোহাম্মদ শফিকুল ইসলাম, আমার বয়স 53 বছর, আমি কুষ্টিয়া থেকে বলছি। আমি ডাক্তারের কাছে গেলে দেখা যাচ্ছে যে আমার প্রেশার বেড়ে যায়, হাত বেড়ে যায়, প্যালপিটেশন বেড়ে যায় এবং আমি এসে অন্য জায়গায় মাপলে বা দেখা যাচ্ছে যে কম।
ওই পাওয়া যায়। তারপরেও ডাক্তার কাছে গেলে ডাক্তার আমাকে বেশি পাওয়া যায় দিলে আমাকে একটা ওষুধ দিচ্ছে চিলডি-5 আমি বেশ কয়েক বছর ধরে খাচ্ছি। এটা কি চিলডি-5 এটা কি আমার চলবে কিনা সেটা আমার এখন মাপলে পারে, বাইরে মাপলে 110 70 এইভাবে প্রেশার পাওয়া যায়। আর আমার কোলেস্ট্রল আছে, আমি কোলেস্ট্রল মাপলে দেখা যাচ্ছে যে বেশি হয়, তখন ডাক্তার রোসুভাস্টিন 5 আমাকে দেয়, আমি খাই, 2-1 মাস খাওয়ার পরে ওটা কমে গেলে আবার ডাক্তার বন্ধ করে দেয়। আবার দেখা যাচ্ছে যে বছর পর মাপলাম কিছু বেশি হলো, আবার এভাবে খাই, এভাবে কি চলবে? দর্শক একটু স্পেসিফিক ভাবে আপনার প্রশ্নটি করুন, আপনি কি জানতে চাচ্ছেন আমাদের কাছে? আমি জানতে চাচ্ছি যে আমার এই রোসুভাস্টিন যে আমি খাই, এটা কি মাঝে সাথে খেলেই চলবে না রেগুলার? আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। উনি বলছেন যে ডাক্তারের কাছে গিয়ে মাপলে উনার প্রেশারটা বেশি পাওয়া যায়, হোয়াইট কোট হাইপারটেনশন কিনা সেটা আমরা সন্দেহ করতে পারি। কিছু বলবেন আপনি? স্যার এটা তো আসলে সাইকোলজিক্যাল প্রবলেম স্যার, যে ডাক্তারের কাছে গেলে সে ভয় পাচ্ছে, হয়তো বা ওভার এক্সাইটমেন্টে হয়তো তার প্রেশার বা পালপিটেশন বেড়ে যাচ্ছে, আবার সে বলছে অন্য জায়গাটা কোথায় মাপছে, উনি সম্ভবত ফার্মেসির কথাই বলছেন। তাহলে এটা অথেন্টিক কিনা, যে মাপছে সে কতটুকুন পারে, সে কতটুকুন বুঝে, এই অনেক কিছুর উপর ডিপেন্ড করে। এবং সে সিলডিপ খেয়ে বলছে সে কন্ট্রোলেই থাকছে, তাহলে সে ওষুধটা চালায় যাক। আর রোসুভাস্টিনের কথা বললো যেটা, সেটা হচ্ছে যে সে যদি কোলেস্ট্রল কমে যাচ্ছে যখন ডাক্তারের পরামর্শে সে বন্ধ করছে, তাহলে সে ফলো আপে আছে, তাহলে সেইভাবেই চলুক, এটাই বেটার তার জন্য। আমি একটু জাস্ট যোগ করি, যেহেতু এটা সবার জন্য প্রয়োজন। জি স্যার। কারণ হচ্ছে এটাকে আমরা বলছি যে হোয়াইট কোট ইফেক্ট অথবা হোয়াইট কোট হাইপারটেনশন, যেটা উপস্থাপক নিজেও চিকিৎসক সুন্দর করে বলেছেন। সেটা হচ্ছে যে ডেফিনেটলি হাসপাতালে গেলে অনেকের একটু টেনশন কাজ করে, ডাক্তারের চেম্বারে ঢুকলে আরো, আর হাইপারটেনশন নিয়ে এক ধরনের মিথ কাজ করে, প্রেশার হলে ওদের মরে গেলাম, স্ট্রোক হয়ে গেল। এই জন্য হয় কি, ব্লাড প্রেশার মাপার সময় দেখা যায় পালস, ব্লাড প্রেশার দুটোই বাড়তে পারে, এবং এটা ফিজিওলজিক্যাল, স্বাভাবিক শারীরবৃত্তিক পরিবর্তন, সেটা হইতেই পারে। সুতরাং এটাকে আমরা বলছি হোয়াইট কোট ইফেক্ট অর হোয়াইট কোট হাইপারটেনশন। এসব ক্ষেত্রে চিকিৎসার প্রয়োজন পড়ে না, কিন্তু আমাকে শিওর হইতে হবে আমি যে ডাক্তারের চেম্বারে বাইরে মাপছি, মাপাটা সঠিক হচ্ছে কিনা। যদি সঠিক হয়ে থাকে আমরা ধরে নিই যে ওনার মাপাটা সঠিক, যদি ধরে নেই যে বাইরের মাপাটাও সঠিক, তাহলে আমরা এটাকে বলবো হোয়াইট কোট ইফেক্ট আর হোয়াইট কোট হাইপারটেনশন। এটার জন্য এই মুহূর্তে ওয়ার্ল্ড ওয়াইড যে রিকমেন্ডেশন, কোনো ধরনের ওষুধের প্রয়োজন নাই, যদি কোনো টার্গেট অর্গান ইনভলভমেন্টের এভিডেন্স না থাকে। তাহলে ওনার ক্ষেত্রে আমরা এতটুকু বলতে পারি, ওনার ক্ষেত্রে প্রেশারের ওষুধের প্রয়োজন নাই, যেহেতু সব সময় ভালো থাকেন, ডাক্তারের চেম্বারে বেশি গেলে হয়তো ভয় বা এক্সাইটমেন্ট, প্রেশারটা তখন বেশি আসে, ভয়ের জন্য বাড়ে। এটাকে আমরা হোয়াইট কোট হাইপারটেনশন। আমার মনে হয় ওনার সিলডিপ বাদ দিয়ে দেওয়াই ভালো, এবং পরবর্তীতে একটু ভালো করে ফলো আপ করেন। লিপিড প্রোফাইল কমে গেলে বেটার ওষুধ রিডিউস করে কন্টিনিউ করা, যদি অনেক কমে যায় বাদ দিতে পারেন, আবার ফলো আপ করবেন, বাড়লে খেতে পারেন। স্যার আমরা অনুষ্ঠানে লিপিড প্রোফাইলটা কত আমরা ঠিক জানি না, ওনার কার্ডিওভাস্কুলার রিস্ক কেমন, এগুলো একজন চিকিৎসকের পরামর্শে উনি লিপিড লোয়ারিং এর ক্যালকুলেশনের ব্যাপার আছে। শুধু লিপিড প্রোফাইল বাড়লেই যে ওষুধ দিতে হবে এমনটি নয়, সুতরাং এটা অনেক চিন্তা ভাবনার ব্যাপার আছে। আমরা ম্যাডাম অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে আসছি, যে অনেক পেশেন্টরা দেখা যায় ওষুধ নিচ্ছে, ওষুধ নিয়ে উনি মনে করছেন যে আমি তো উনি খুব সাইকোলজিক্যালি ভালো থাকছেন যে ওষুধ তো আমি নিচ্ছি, কিন্তু ওনার লাইফস্টাইলের যে আদার্স যে ফ্যাক্টরগুলো আসলে এক্সাজারেট করছে, সেগুলো উনি হয়তো কন্ট্রোল করছেন না। সেই বিষয়ে আপনি কি বলবেন? এটা আসলে যেখানেই যাক, এখন তো অনেক প্রেসক্রিপশনের পিছিয়ে দেখা যায় যে পুরো হাইপারটেনশনের উপদেশগুলো লেখা থাকে। এখন কাউকে ধরে বেঁধে মানানো তো যাবে না। হ্যাঁ, নিজের সচেতনতা সবার আগে নিজেকেই গ্রো করতে হবে। আর আমাদের দেশে এগুলি রাষ্ট্রীয় পর্যায়ভাবে বা সামাজিকভাবেও গ্রো করতে হবে, যে হাইপারটেনসিভ পেশেন্ট ওদের একটা উইকলি বা মান্থলি একটা জায়গায় জড়ো করে কিছু উপদেশ দেওয়া বা মানায় নেওয়া, যে হ্যাঁ আপনারা এভাবেই চলবেন, দেখবেন এরপর দেখি আপনাদের কতটুকু হয়। এটা হোম টাস্ক টাইপের যদি দিতে পারে, যে আপনার প্রেশার এমন এমন আছে, আমরা চাই যে আপনার এটা কন্ট্রোল হয়ে আসুক, বা আপনার কোলেস্ট্রল এই লেভেলে বেড়ে গেছে, আমরা চাই আপনি খাবার মডিফাই করে এই আরেকটু কমাই আমাদের সাথে সামনের মাসে এসে দেখা করেন। এভাবে সচেতনতা গ্রো করলে হয়তো বা সবাই আমরা হাইপারটেনশন থেকে কন্ট্রোল থাকতে পারবো। ম্যাম আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি স্যার কাছে আসবো, আমরা শেষ করব। এক লাইনে স্যার কি বলবেন দর্শকদের উদ্দেশ্যে? আমি যদি হাইপারটেনশন নিয়ে বলি, তাহলে হাইপারটেনশন কোনো সিরিয়াস রোগ নয়, রোগ নির্ণয় করাটা হচ্ছে ইম্পর্টেন্ট। সুতরাং মেজারমেন্ট করার আগে সঠিক পদ্ধতিতে মাপুন, 1। 2 হচ্ছে আপনার ভয়ের কোনো কারণ নাই, হাইপারটেনশন কন্ট্রোল হলে সব ধরনের জটিলতা অ্যাভয়েড করা যায়, কন্ট্রোলটা ইম্পর্টেন্ট।
এবং আপনার চিকিৎসকের সঙ্গে সবসময় টাচে থাকতে হবে। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। নন ফার্মাকোলজিক্যাল অ্যাপ্রোচ লাইফস্টাইল মডিফিকেশনের কোনো বিকল্প নেই, এটা অসংখ্য ধন্যবাদ, সবসময় মেনে চলতে হবে। আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতাদের ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের আজকের পর্বের আলোচনা ছিল এই পর্যন্তই। আশা করছি আপনারা উপকৃত হয়েছেন। প্রিয় দর্শক, আপনাদের সাথে দেখা হবে সামনের পর্বের নতুন কোনো বিষয় নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।